ওয়াইফাই ছাড়া তো আমাদের এখন এক মুহূর্তও চলে না, তাই না? কিন্তু এই যে একটা অদৃশ্য জাদুর মতো ব্যাপার, এর পেছনের বিজ্ঞানটা ঠিক কি? চলুন আজ ওয়াইফাইয়ের সেই রহস্যটাই একটু খোলাসা করা যাক। এর স্পিড থেকে শুরু করে সিকিউরিটি সবকিছু নিয়ে কথা হবে। আচ্ছা, এমনটা কি প্রায়ই হয় না যে খুব দরকারি একটা ভিডিও কল চলছে আর ঠিক তখনই ওয়াইফাই স্লো হয়ে গেল, অথচ আগের দিনই কিন্তু সব ঠিকঠাক ছিল? এই যে একটা সাধারণ কিন্তু বেশ বিরক্তিকর সমস্যা, এর উত্তরটাই আজ আমরা খোঁজার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক একেবারে গোড়া থেকে। ওয়াইফাইয়ের মূল ব্যাপারটা আসলে কি? এটা কিন্তু কোনো জাদু-টাদু নয়, একদম খাঁটি বিজ্ঞান। কিভাবে এই অদৃশ্য সিগন্যালগুলো কোনো তার ছাড়াই আমাদের ডিভাইস পর্যন্ত পৌঁছে যায় সেটাই দেখব। ওয়াইফাইয়ের আসল নাম হল ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক, মানে WLAN। ব্যাপারটা এভাবে ভাবা যেতে পারে, ধরুন ঘরের রাউটারটা একটা ছোট্ট রেডিও স্টেশন। এটা ডেটা পাঠানোর জন্য রেডিও ফ্রিকোয়েন্সি বা RF ব্যবহার করে। ঠিক যেভাবে একটা FM রেডিওতে গান ভেসে আসে, সেভাবেই ডেটা তরঙ্গ হয়ে আমাদের ডিভাইসে পৌঁছে যায়। এই তুলনাটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। দেখুন, ওয়াইফাই কাজ করে অনেকটা ওয়াকি টকির মতো। এটাকে বলে হাফ ডুপ্লেক্স, মানে একবারে শুধু একজনই কথা বলতে পারে, তাই না? হয় ডেটা পাঠানো যাবে, না হলে গ্রহণ করা যাবে, দুটো একসাথে নয়। অন্যদিকে তারের নেটওয়ার্কগুলো ফোনের মতো, মানে ফুল ডুপ্লেক্স, যেখানে একই সাথে কথা বলাও যায়, শোনাও যায়। আর এই যে ওয়াইফাই একটা হাফ ডুপ্লেক্স সিস্টেম, ঠিক এই কারণেই একটা নেটওয়ার্কের সব ডিভাইসকে একই ব্যান্ডউইথ ভাগ করে নিতে হয়। যেহেতু সবাইকে একই ব্যান্ডউইথ ভাগাভাগি করে চলতে হচ্ছে, তাই স্পিড বা গতি একটা অসংখ্য গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায়। আর এই গতির চাহিদা মেটাতে গিয়েই ওয়াইফাইয়ের স্ট্যান্ডার্ডগুলো সময়ের সাথে সাথে বদলে গেছে। চলুন এই যে 802.11-এর পরে নানা রকম অক্ষর দেখি, ABGN, এগুলোর রহস্যটা একটু ভেদ করা যাক। দেখা যাক কোনটা কিসের জন্য। এই টেবিলটা দেখলেই পুরো বিবর্তনটা বোঝা যাবে। একদম শুরুতে ছিল 802.11b, যেটা বেশ জনপ্রিয় হয়েছিল। এটা চলত 2.4 গিগাহার্জ ফ্রিকোয়েন্সিতে আর সর্বোচ্চ স্পিড ছিল 11 Mbps। এরপর এলো 802.11g, একই 2.4 গিগাহার্জে থেকেও স্পিড বেড়ে দাঁড়ালো 54 Mbps। বেশ বড় একটা লাফ, তাই না? আর আরেকটা স্ট্যান্ডার্ড ছিল 802.11a, যেটা একটা অন্য রাস্তা ব্যবহার করত, 5 গিগাহার্জ। এই রাস্তাটা ছিল বেশ ফাঁকা একটা হাইওয়ের মতো, তাই অন্য ডিভাইসের সিগন্যালের জ্যাম বা ইন্টারফারেন্স অনেক কম ছিল। কিন্তু শুধু স্পিড থাকলেই তো হবে না, তাই না? সিগন্যালটা কতদূর পৌঁছাচ্ছে সেটাও তো দেখতে হবে। এই চার্টটা ঠিক সেই গল্পটাই বলছে। দেখুন, 802.11a আর G, যেগুলোর স্পিড বেশি, সেগুলোর রেঞ্জ কিন্তু কম। অল্প দূরত্বের মধ্যেই এদের কারিগরি শেষ। অন্যদিকে ধীরগতির 802.11b অনেক দূর পর্যন্ত সিগন্যাল পৌঁছে দিতে পারত। সোজা কথায়, ওয়াইফাইয়ের জগতে স্পিড আর রেঞ্জ এই দুটোর মধ্যে একটা আপোষ করে চলতেই হয়। তাহলে আসল প্যাচটা কোথায়? 802.11g এর একটা বিশাল সমস্যা ছিল। ধরুন একটা জি নেটওয়ার্কে বেশ কিছু আধুনিক ডিভাইস চলছে। এখন যদি সেখানে একটাও পুরনো 802.11b ডিভাইস কানেক্ট হয়, ব্যাস, পুরো নেটওয়ার্কের স্পিড কমে গিয়ে ওই স্লো ডিভাইসটার সমান হয়ে যাবে। মানে একজন পুরনো ছাত্রের জন্য পুরো ক্লাসটাকেই ধীরে চলতে হবে। এটা কিন্তু একটা খুব বড় ব্যাপার, যেটা অনেকেই খেয়াল করেন। আচ্ছা, স্পিডের ব্যাপারটা তো বোঝা গেল, কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, আমাদের এত সব ব্যক্তিগত ডেটা যখন হাওয়ায় ভেসে বেড়াচ্ছে, তখন সেটা কতটা নিরাপদ? এটাই আমাদের পরের আলোচনার বিষয়, এই খোলা বাতাসে তথ্যের সুরক্ষা। আর এখানেই একটা বেশ অবাক করার মতো তথ্য আছে। সোর্স মেটেরিয়াল বলছে সব ওয়াইফাই সার্টিফাইড প্রোডাক্টসগুলো যখন ফ্যাক্টরি থেকে আসে, তখন সেগুলো ওপেন অ্যাক্সেস মোডে থাকে, মানে সব সিকিউরিটি ফিচার বন্ধ করা থাকে। ভাবা যায়? তার মানে নতুন রাউটারটা বক্স থেকে বের করেই কিন্তু আসলে অনিরাপদ। কোম্পানিগুলো এটা করে যাতে সেটআপ করাটা খুব সহজ হয়, কিন্তু এর ফলে নিরাপত্তার একটা বিশাল ফাঁক রয়ে যায়। প্রথম দিকে নিরাপত্তার জন্য কিছু চেষ্টা যে হয়নি তা নয়, কিন্তু সেগুলোর প্রত্যেকটাতেই বড় বড় গলদ ছিল। যেমন কেউ নেটওয়ার্কের নাম বা SSID লুকিয়ে রাখত, কিন্তু ওটা খুব সহজেই খুঁজে বের করা যেত। আরেকটা পদ্ধতি ছিল ম্যাক ফিল্টারিং, কিন্তু ডিভাইসের ম্যাক অ্যাড্রেস নকল বা স্পুফ করাটা কোনো ব্যাপারই ছিল না। আর প্রথম যে এনক্রিপশনটা এসেছিল, WEP, ওটা তো এতটাই দুর্বল ছিল যে এখনকার দিনে ওটা ভাঙাটা ছেলেখেলা। এই সব ভাঙাচোরা চেষ্টার পর সমাধান হিসেবে এলো WPA2, অর্থাৎ ওয়াইফাই প্রোটেক্টেড অ্যাক্সেস 2। এটা একটা খুবই শক্তিশালী ডাইনামিক এনক্রিপশন ব্যবহার করে, যেটা ডেটাকে সুরক্ষিত রাখে।
আর এ কারণেই এটাকে এখন ওয়্যারলেস সিকিউরিটির গোল্ড স্ট্যান্ডার্ড বলা হয়। একবার চেক করে দেখা দরকার নিজেদের রাউটারের সেটিংসে এটাই চালু করা আছে তো। বেশ, তাহলে নিজেদের ঘরবাড়ি তো সুরক্ষিত হলো, কিন্তু ওয়াইফাইয়ের পরিধি তো শুধু একটা ঘরের মধ্যে সীমাবদ্ধ নেই, এর স্বপ্নটা আরও অনেক বড়। কিভাবে একটা ঘর থেকে বেরিয়ে পুরো একটা ক্যাম্পাস, এমনকি একটা গোটা শহরে নিরবিচ্ছিন্ন কানেক্টিভিটি দেওয়া সম্ভব? সাধারণত বাড়ি বা ছোট অফিসে যেটা ব্যবহার হয় তাকে বলে ইনফ্রাস্ট্রাকচার মোড। এটা খুবই সহজ। একটা অ্যাক্সেস পয়েন্ট বা এপি থাকে, আর বাকি সব ডিভাইস যেমন মোবাইল, ল্যাপটপ সরাসরি সেটার সাথে কানেক্ট হয়। কিন্তু এই সহজ মডেলটা দিয়ে তো আর একটা পুরো ক্যাম্পাস বা বড় কোনো সংস্থাকে কানেক্ট করা যাবে না, তাই না? একটা অ্যাক্সেস পয়েন্ট দিয়ে এত বড় এলাকা কভার করা তো সম্ভবই না। তাহলে তারা কিভাবে নিরবচ্ছিন্নভাবে কানেক্টেড থাকে? এর উত্তর হল মেশ নেটওয়ার্ক। নামটা শুনেই বোঝা যাচ্ছে এটা একটা জালের মতো। ভাবুন, এমন একটা নেটওয়ার্ক যেখানে প্রত্যেকটা ডিভাইস শুধু মেইন রাউটারের সাথেই না, নিজেদের মধ্যেও কানেক্টেড। অনেকগুলো রাস্তা তৈরি হয়ে থাকে। যদি কোনো কারণে একটা রাস্তা বন্ধও হয়ে যায়, ডেটা তখন অন্য একটা রাস্তা ধরে ঠিকই নিজের গন্তব্যে পৌঁছে যায়। এর নোডগুলো রিপিটার হিসেবে কাজ করে, সিগন্যালকে অনেক দূর পর্যন্ত নিয়ে যায়, আর পুরো নেটওয়ার্কটা নিজে থেকেই যে কোনো সমস্যা সারিয়ে নিতে পারে। দারুণ ব্যাপার না? এই সিস্টেমটা কিভাবে কাজ করে চলুন একটু দেখি। এখানে দু ধরনের অ্যাক্সেস পয়েন্ট থাকে। একটা হলো RAPS বা রুট অ্যাক্সেস পয়েন্ট, যেটা সরাসরি মূল ইন্টারনেট লাইনের সাথে যুক্ত থাকে। আর বাকিগুলো হলো MAPS মানে মেশ অ্যাক্সেস পয়েন্ট। এগুলো রিপিটারের মতো কাজ করে সিগন্যালটাকে পুরো এলাকা জুড়ে ছড়িয়ে দেয়। কিন্তু এর আসল ম্যাজিকটা হলো সেলফ হিলিং ক্ষমতা। মানে যদি কোনো একটা পয়েন্ট হঠাৎ কাজ করা বন্ধও করে দেয়, নেটওয়ার্কটা 1 সেকেন্ডের মধ্যে ডেটা পাঠানোর জন্য নতুন একটা রাস্তা খুঁজে বের করে ফেলে। ফলে কানেকশনটা সব সময় চালু থাকে। তো এতক্ষণ তো অনেক টেকনিক্যাল আলোচনা হলো। এবার আসা যাক আসল কথায়। এই সব তথ্য আমাদের প্রতিদিনকার ওয়াইফাই ব্যবহারের ক্ষেত্রে ঠিক কিভাবে কাজে লাগতে পারে। চলুন কয়েকটা জরুরি বিষয় মাথায় রাখার জন্য একটা সহজ চেকলিস্ট দেখে নিই। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সিকিউরিটি। বাড়ি নেটওয়ার্কে সবসময় WPA2 ব্যবহার করাটা আবশ্যক, না হলে ব্যক্তিগত তথ্য ঝুঁকির মুখে পড়তে পারে। 2. নিজের রাউটারের স্ট্যান্ডার্ডটা জানা দরকার। ওটা কি পুরনো G নাকি নতুন N বা আরও আধুনিক কিছু? কারণ সর্বোচ্চ স্পিডটা কিন্তু ওটার উপরে নির্ভর করছে। 3. পাবলিক ওয়াইফাই ব্যবহারের সময় খুব সাবধান। মনে রাখতে হবে ওটা একটা পাবলিক জায়গা, তাই সেখানে কোনো ব্যক্তিগত বা ফাইন্যান্সিয়াল কাজ না করাই বুদ্ধিমানের কাজ। আর সবশেষে দূরত্বের কথা ভুললে চলবে না। অ্যাক্সেস পয়েন্ট থেকে যত দূরে যাওয়া যাবে, স্পিড আর সিগন্যাল দুটোই কিন্তু কমতে থাকবে। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা দেখলাম যে ওয়াইফাই প্রযুক্তি কিভাবে সাধারণ একটা ধারণা থেকে আজকের এই পর্যায়ে এসে পৌঁছেছে। গতি, নিরাপত্তা আর পরিধি সব ক্ষেত্রেই এর অনেক উন্নতি হয়েছে। কিন্তু এখানেই তো শেষ নয়। এখন যখন কোটি কোটি নতুন ডিভাইস রোজ আচ্ছা, শুরু করা যাক আজকের আলোচনা। ওয়াইফাই শব্দটা তো আমাদের জীবনের সাথেই জড়িয়ে গেছে, তাই না? কফি শপ, বাসা, অফিস সবখানে আমরা এটা ব্যবহার করি। কিন্তু কখনো কি মাথায় এসেছে এই যে অদৃশ্য একটা কানেকশন, এটা আসলে চলে কিভাবে? এর পেছনের কারিগরিটা কি? আর ঠিক এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল বিষয়। মানে এই যে ডেটার একটা অদৃশ্য স্রোত যা আমাদের ফোন, ল্যাপটপ সবকিছুকে ইন্টারনেটের সাথে জুড়ে রাখে, এর পেছনের রহস্যটা কি? চলুন আজই রহস্যটাই ভেদ করা যাক। তো ওয়াইফাইয়ের জাদু, প্রথমেই বলে রাখি, এটা আসলে কোনো জাদুই না। এর মূলে যে প্রযুক্তিটা আছে সেটা আমাদের সবার খুব পরিচিত, আর সেটা আমাদের সাথে আছে প্রায় 100 বছরেরও বেশি সময় ধরে। হ্যাঁ, আমি রেডিওর কথাই বলছি। ঠিক তাই, মানে আমাদের ল্যাপটপ, ফোন আর ঘরের রাউটারটা, এরা আসলে একে অপরের সাথে কথা বলে। কিভাবে? রেডিও ওয়েভ বা রেডিও তরঙ্গের মাধ্যমে। ব্যাপারটা অনেকটা ওয়াকি-টকির মতো, কিন্তু পার্থক্যটা হলো এখানে কথার বদলে ডিজিটাল ডেটা, মানে আমাদের ফাইল, ভিডিও, মেসেজ এসব আদান প্রদান হয়। টেকনিক্যাল ভাষায় একে বলে ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক বা সংক্ষেপে WLAN। এখানে আসল ছেলেবারটা হলো রেডিও ফ্রিকোয়েন্সি বা RFS। এই ফ্রিকোয়েন্সিটাই কিন্তু ডেটাকে বাতাসের মধ্যে দিয়ে এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে নিয়ে যায়, কোনো রকম তারের ঝামেলা ছাড়াই। কিন্তু একটা প্রশ্ন তো আসতেই পারে, তাই না? বিশ্বজুড়ে তো হাজার হাজার কোম্পানি ওয়্যারলেস ডিভাইস বানাচ্ছে। তো কিভাবে এটা নিশ্চিত করা হয় যে ধরুন একটা কোম্পানির ফোন অন্য আরেকটা কোম্পানির রাউটারের সাথে কোনো সমস্যা ছাড়াই কাজ করবে? এর জন্যই দরকার কিছু নিয়মকানুন, কিছু স্ট্যান্ডার্ড। এই নিয়মগুলো বানানোর পেছনে মূলত 3টা সংস্থা কাজ করে। প্রথমত FCC। এরা অনেকটা ট্রাফিক পুলিশের মতো ঠিক করে দেয় কোন কোন রেডিও ফ্রিকোয়েন্সি সাধারণ মানুষ ব্যবহার করতে পারবে।
এরপর আসে IEEE। এরা হলো ইঞ্জিনিয়ারদের দল, যারা ওই ফ্রিকোয়েন্সির ওপর ভিত্তি করে টেকনিক্যাল নিয়মগুলো বানায়। ওই যে আমরা শুনি না 802.11b বা জি, ওগুলো এদেরই বানানো। আর শেষে আছে ওয়াইফাই অ্যালায়েন্স। এদের কাজ হলো একটা কোয়ালিটি চেকের মতো। এরা দেখে যে বিভিন্ন কোম্পানির ডিভাইসগুলো ওই নিয়মগুলো ঠিকঠাক মানছে কিনা আর একে অপরের সাথে চলতে পারছে কিনা। ওয়াইফাইয়ের দুটো প্রধান ফ্রিকোয়েন্সি ব্যান্ড আছে, আর এদের পার্থক্যটা বোঝার জন্য একটা দারুণ উদাহরণ হলো হাইওয়ে। ধরুন 2.4 গিগাহার্টজ ব্যান্ডটা হলো শহরের ভেতরের একটা ব্যস্ত রাস্তা। এখানে শুধু গাড়ি না, রিক্সা, সাইকেল, মাইক্রোওয়েভ ওভেন, কর্ডলেস ফোন সবাই একই রাস্তা ব্যবহার করে। ফলে কি হয়? প্রচণ্ড জ্যাম, মানে সিগন্যাল ইন্টারফারেন্স অনেক বেশি। আর অন্যদিকে 5 গিগাহার্টজ ব্যান্ডটা হলো একটা চওড়া ফাঁকা এক্সপ্রেসওয়ে। এখানে ভিড় অনেক কম, তাই গাড়িগুলো সাইসাই করে চলে যেতে পারে, মানে স্পিড অনেক বেশি। তবে হ্যাঁ, এই এক্সপ্রেসওয়ের রেঞ্জ বা কভারেজটা একটু কম। তো এবার চলুন ওয়াইফাই স্ট্যান্ডার্ডের বিবর্তনের গল্পটা একটু শোনা যাক। ওই যেসব কঠিন কঠিন নাম 802.11 এ, বি, জি, এন, এগুলো আসলে এমনি এমনি আসেনি। এই প্রত্যেকটা অক্ষর ওয়াইফাইয়ের ধীর গতি থেকে আজকে দ্রুত গতিতে পৌঁছানোর এক একটা অধ্যায়, প্রযুক্তির এক একটা বড় লাফ। গল্পটা শুরু হয় 1999 সালে 802.11b দিয়ে। গতি ছিল মাত্র 11 Mbps। তখনকার দিনে ওয়েব ব্রাউজিংয়ের জন্য যথেষ্ট ছিল। একই বছরে 802.11 আসে, যা ছিল অনেক ফাস্ট, 54 Mbps। কিন্তু সমস্যা হলো এটা ছিল দামি আর চলত ওই ফাঁকা 5 গিগাহার্টজ ব্যান্ডে, যা তখন খুব একটা জনপ্রিয় ছিল না। আসল গেম চেঞ্জার ছিল 802.11g, যা আসে 2003 সালে। এটা কি করল? ওই 54 Mbps স্পিডটাকে জনপ্রিয় 2.4 গিগাহার্টজ ব্যান্ডে নিয়ে এলো, আর ব্যাস, ওয়াইফাই ঘরে ঘরে পৌঁছে গেল। আর এরপরে তো এলো 802.11n, যা সবকিছু আবার বদলে দিল। এই স্ট্যান্ডার্ডটাই প্রথমবার হাই ডেফিনিশন ভিডিও স্ট্রিমিংকে বাস্তব করে তোলে। এখানে প্রথম দিকের ওয়াইফাইয়ের একটা মজার বা বলা ভালো একটা বিরক্তিকর সমস্যা ছিল। দেখুন, জি স্ট্যান্ডার্ড তো অনেক ফাস্ট, কিন্তু তাকে তো পুরনো বি ডিভাইসগুলোর সাথেও কাজ করতে হতো। একে বলে ব্যাকওয়ার্ড কম্প্যাটিবিলিটি। ফলাফলটা কি হতো? ওই হাইওয়ের উদাহরণটাই আবার ভাবুন। একটা রাস্তায় সবাই স্পিডে গাড়ি চালাচ্ছে, হঠাৎ একটা পুরানো ধীর গতির গাড়ি রাস্তায় উঠে এলো। কি হবে? তার পেছনের সব গাড়ির স্পিড কমে যাবে। ঠিক তাই, নেটওয়ার্কে যদি একটাও পুরনো বি ডিভাইস থাকতো, তাহলে পুরো নেটওয়ার্কটাই স্লো হয়ে যেত। এই টেবিলটা আর একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস দেখাচ্ছে, সেটা হলো নন ওভারল্যাপিং চ্যানেল। ব্যাপারটা সহজ করে ভাবি। ধরুন একটা ঘরে অনেকগুলো দল কথা বলছে। যদি সবার কথা মিলেমিশে একাকার হয়ে যায়, তাহলে কিছুই বোঝা যাবে না, তাই না? চ্যানেলগুলো হলো ওই আলাদা আলাদা দলের মতো। 2.4 গিগাহার্টজ ব্যান্ডে এরকম মাত্র 3টা আলাদা পরিষ্কার কথা বলার জায়গা আছে, কিন্তু 5 গিগাহার্টজ ব্যান্ডে, যেটা 802.11a ব্যবহার করে, সেখানে এরকম 12টা আলাদা জায়গা আছে। ভাবুন একবার। ফলে এখানে কথার জট পেকে যাওয়ার, মানে সিগন্যাল জ্যাম হওয়ার চান্স অনেক কম। আর এই চ্যানেলের সংখ্যাটাই আমাদের আবার সেই হাইওয়ের উদাহরণে ফিরিয়ে নিয়ে যায়। সোজা কথায় 2.4 গিগাহার্টজ ব্যান্ডটা হলো মাত্র 3 লেনের একটা রাস্তা, ভিড় তো হবে। আর 5 গিগাহার্টজ ব্যান্ড, ওটা হলো 23 লেন পর্যন্ত চড়া একটা সুপার হাইওয়ে। এখন নিশ্চয়ই পরিষ্কার কেন 5 গিগাহার্টজে জ্যাম কম হয় আর ডেটা এত দ্রুত চলে। ওয়াইফাই স্পিডের পরের বড় বিপ্লবটা আসে মাইমো নামের একটা প্রযুক্তির হাত ধরে। এটাই ছিল 802.11n স্ট্যান্ডার্ডের মূল শক্তি। একদম সহজ করে বললে, আগে কি হতো? একটা অ্যান্টেনা দিয়ে ডেটার একটা লেন বা রাস্তা তৈরি হতো। মাইমো এসে কি করল? এটা একাধিক স্মার্ট অ্যান্টেনা ব্যবহার করে একই সাথে ডেটার অনেকগুলো লেন তৈরি করে দিল। মানে এক লেনের রাস্তা হয়ে গেল মাল্টিলেন হাইওয়ে। ফলে স্পিড আর কানেকশনের স্টেবিলিটি দুটোই এক লাফে অনেক বেড়ে গেল। তো গতি তো অনেক বাড়ল, কিন্তু নিরাপত্তার কি খবর? কারণ শুরুর দিকের ওয়াইফাই নেটওয়ার্ক কিন্তু একেবারেই সুরক্ষিত ছিল না, মানে দরজা পুরোটাই খোলা। চলুন এবার দেখি কিভাবে সময়ের সাথে সাথে সেই খোলা দরজা বন্ধ করে একটা দুর্গের মতো নিরাপত্তা ব্যবস্থা তৈরি হলো। এর বিবর্তনটা খুব ইন্টারেস্টিং। একেবারে প্রথমে ছিল ওপেন অ্যাক্সেস, মানে কোনো পাসওয়ার্ডই লাগত না। এরপর এলো WEP, যেটা ছিল নিরাপত্তার প্রথম চেষ্টা, কিন্তু এটা এতটাই দুর্বল ছিল যে খুব সহজেই হ্যাক করা যেত। সেই দুর্বলতা ঢাকতে এলো WPA, যেটা ছিল অনেকটাই বেটার। আর সবশেষে এলো WPA2, যা আমরা আজ ব্যবহার করি। এটাকে এখন ওয়্যারলেস সিকিউরিটির গোল্ড স্ট্যান্ডার্ড বলা হয়। আচ্ছা, আমরা যখন ফোনে ওয়াইফাই অন করি, তখন যে নামগুলো দেখতে পাই, যেমন coffeeshop_wifi বা myhome_net, এগুলোকে বলে SSID। একটা খুব সাধারণ ভুল ধারণা আছে যে এই নামটা বা SSID লুকিয়ে রাখলে নেটওয়ার্ক নাকি বেশি সিকিউর হয়, কিন্তু সত্যিটা হলো এটা একদমই ঠিক না।
SSID হলো শুধু একটা নাম, একটা পরিচয়। এটা কোনোভাবেই একটা সিকিউরিটি ফিচার না। নাম লুকিয়েও কেন লাভ হয় না? কারণ আপনার রাউটারটা একটা লাইট হাউসের মতো, প্রতি সেকেন্ডে বারবার একটা সিগন্যাল পাঠায়, যেটা আসলে বলতে থাকে আমি এখানে আছি, আমি এখানে আছি। তো নামটা লুকিয়ে রাখলেও যে কেউ সঠিক টুলস ব্যবহার করে ওই নেটওয়ার্ককে জিজ্ঞেস করতে পারে, এই যে তোমার নাম কি? আর নেটওয়ার্ক কিন্তু ঠিকই উত্তর দিয়ে দেবে। তাই এটা আসলে কোনো কাজের সিকিউরিটি মেথড না। ওয়েবের কথা যদি বলি, এর পুরো নামটাই ছিল একটা বড় প্রতিশ্রুতির মতো, ওয়ায়ার্ড ইকুইভ্যালেন্সি প্রোটোকল। মানে এরা দাবি করেছিল যে এটা তারের কানেকশনের মতোই নিরাপদ। কিন্তু এর ডিজাইনে এতটাই বড় গলদ ছিল যে এটা খুব সহজেই ভেঙে ফেলা যেত। এজন্যই ওয়েব এখন পুরোপুরি বাতিল হয়ে গেছে। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? আজকের দিনে WPA2 হলো স্ট্যান্ডার্ড। এটাই আমাদের ব্যবহার করা উচিত, কারণ এটা WEP এর সব সমস্যার সমাধান করে দিয়েছে আর আমাদের ডেটা সুরক্ষিত রাখার জন্য খুবই শক্তিশালী এনক্রিপশন ব্যবহার করে। এতক্ষণ তো আমরা বাসা বা ছোট অফিসের নেটওয়ার্ক নিয়ে কথা বললাম, কিন্তু ভাবুন তো একটা পুরো ইউনিভার্সিটি ক্যাম্পাস বা একটা গোটা শহরের একটা বড় অংশে কিভাবে ওয়াইফাই কভারেজ দেওয়া হয়। সেখানে তো আর একটা রাউটার দিয়ে কাজ চলে না। এর জন্য একটা বিশেষ ধরনের নেটওয়ার্ক ডিজাইন ব্যবহার করা হয়। এই ডিজাইনটাকে বলে মেশ নেটওয়ার্ক। এখানে কি হয়, প্রত্যেকটা অ্যাক্সেস পয়েন্ট শুধু মেইন রাউটারের সাথেই কানেক্টেড থাকে না, বরং এরা নিজেদের মধ্যেও মানে আশেপাশের অন্য পয়েন্টগুলোর সাথেও কানেক্টেড থাকে। এর সবচেয়ে বড় সুবিধা হলো নেটওয়ার্কটা সেলফ হিলিং বা নিজে নিজেই ঠিক হয়ে যেতে পারে। মানে যদি কোনো একটা পয়েন্ট কাজ করা বন্ধও করে দেয়, ডেটা তখন অন্য একটা রাস্তা খুঁজে নিয়ে ঠিকই নিজের গন্তব্যে পৌঁছে যায়। ব্যাপারটা বোঝার জন্য একটা দূতের দলের কথা ভাবা যাক। দলে একজন প্রধান দূত আছে, যে হলো রুট অ্যাক্সেস পয়েন্ট বা RAP। একমাত্র সেই সরাসরি ইন্টারনেটের হেড অফিসে যেতে পারে। আর বাকি যে দূতগুলো আছে, মানে ম্যাশ অ্যাক্সেস পয়েন্ট বা MAP, তারা নিজেরাই হেড অফিসে যায় না। তারা তাদের বার্তাগুলো নিজেদের মধ্যে চালাচালি করে সবচেয়ে ভালো আর দ্রুত রাস্তাটা খুঁজে বের করে প্রধান দূতের কাছে পৌঁছে দেয়। এভাবেই একটা বিশাল এলাকা জুড়ে খুব নির্ভরযোগ্য একটা নেটওয়ার্কের জাল তৈরি হয়। আর এর ক্ষমতাটা একবার ভাবুন, একটা মাত্র মেশ অ্যাক্সেস পয়েন্ট তার চারপাশে থাকা 32টা পর্যন্ত অন্য পয়েন্টের সাথে কানেক্ট হতে পারে। এটা একটা বিশাল বুদ্ধিমান জালের মতো কাজ করে, যা পুরো এলাকাটাকে ঢেকে ফেলে। আর এই জালের কোনো একটা সুতো ছিঁড়ে গেলেও পুরো সিস্টেম কিন্তু ঠিকই চলতে থাকে। তাহলে আমরা দেখলাম কিভাবে সাধারণ রেডিও তরঙ্গ থেকে শুরু করে আজকের এই জটিল আর শক্তিশালী ওয়াইফাই নেটওয়ার্কের জন্ম হলো। আমাদের জীবনটা এখন এই অদৃশ্য সিগন্যালের ওপর কতটা নির্ভরশীল তা তো আমরা সবাই জানি। কিন্তু প্রশ্নটা হলো, ভবিষ্যতের জন্য কি অপেক্ষা করছে? এমন কোনো নতুন ওয়্যারলেস সংযোগ আসতে চলেছে যা ছাড়া হয়তো আমরা একদিন আমাদের জীবন কল্পনাও করতে পারবো না।